এমপি হওয়ার কথা ছিল সংরক্ষিত আসনে মনিরা শারমিনের, কিন্তু মনিরা শারমিনকে সিলেকশন করাটাই যে এনসিপির ভুল ছিল এটা এটা মানে মোটামুটি পাগলেরও বোঝার কথা। কারণ সরকারি চাকরি কদিন আগে পর্যন্ত করেছেন, জুলাই আন্দোলনের সময় তিনি সরকারি চাকরি করতেন, জুলাই আন্দোলনের পরে এনসিপি গঠনের সময়ও তিনি সরকারি চাকরি করতেন, এনসিপি গঠনের সময় সরকারি চাকরি করা অবস্থায় তিনি এনসিপির নেতা হয়েছেন। এই কারণে তার মানে স্বাভাবিক আইন যদি আইনের গতিতে চলে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার স্কোপ রয়েছে। এত কিছু থাকা সত্ত্বেও, এত কিছু জানা সত্ত্বেও তাকে এমপি করতে চাওয়া এটা যে টেকনিক্যালি ভুল ছিল সেটা এনসিপি বুঝেছি কি বুঝেনি আমরা জানি না। তবে সেই গ্যাপে নুসরাত তাবাসসুম এমপি হয়ে গেলেন। কুষ্টিয়ার দৌলতপুরের এই নুসরাত তাবাসসুম তিনি যখন এমপি হলেন জুলাই আন্দোলনে বেশ পরিচিত মুখ ছিলেন। মনিরা শারমিন জুলাই আন্দোলনের কোনো পরিচিত মুখ ছিলেন না, তিনি তখন সরকারি চাকরি করতেন। নুসরাত তাবাসসুমকে কেন মানে প্রথমেই সিলেক্ট করা হয়নি সেটা নিয়ে প্রশ্ন ছিল। যাই হোক, পরবর্তীতে তিনি এমপি হলেন সংরক্ষিত আসনে এবং এমপি হয়েই মহা কেলেঙ্কারি বাঁধিয়ে দিয়েছেন এই জুলাই যোদ্ধা, যারা কিনা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে দিতে চাইছেন। দেখা যাচ্ছে যে টিআর কাবিখা সহ বিভিন্ন যে প্রজেক্ট এমপিরা পান সেইগুলো নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। অথচ এনসিপি নেতারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখাবেন এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিলেন, বৈষম্য মুক্ত বাংলাদেশের আশায় জুলাই আন্দোলন করেছিলেন। এখন তারা নিজেরাই বৈষম্য করতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তার এলাকায় এবং তার গ্রামে থেকে। চলুন একটু দৌলতপুরে যাই, তার গ্রামে কি ঘটছে ওখানে টিআর কাবিখা প্রজেক্ট নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির এমপি সংরক্ষিত মহিলা আসনের নুসরাত তাবাসসুম। সংরক্ষিত মহিলা আসনের এমপিরা মানে তার বাড়ি দৌলতপুরে, তার মানে কিন্তু তিনি দৌলতপুরের এমপি না। বাংলাদেশের 300 আসন, 50 জন সংরক্ষিত মহিলা সদস্য। সুতরাং 50 জন যদি হয় তাহলে একজনের ভাগে 6টা করে আসন পড়ে। যদি এলাকা ভিত্তিক এমপি হওয়ার প্রসঙ্গ থাকে তাহলে 6টা আসন পড়ে তার ভাগে, যে এই 6টা আসনের এমপি তিনি। অথচ ব্যাপারটা তিনি ঘটাচ্ছেন শুধুমাত্র তার নিজের আসনই না, তার নিজের আসন দৌলতপুর উপজেলা, গোটা উপজেলা, বাংলাদেশের অন্যতম বড় উপজেলা এটা, যেটা একটা উপজেলায় একটা আসন। সেই পুরো দৌলতপুর উপজেলা হলেও ব্যাপারটা মানে মানানসই হতে পারত হয়তো, কিন্তু তিনি টিআর কাবিখার যত মানে প্রথম যে লট পেয়েছেন সেই লট পুরোটাই তিনি দিয়েছেন তার বাবার স্কুল এবং তার নিজের গ্রামে। মানে তার বাবার স্কুল এবং তার নিজের গ্রামটাকে তিনি 6টা আসন বানিয়ে দিয়েছেন। একজন এমপি চাইলেই কি এই কাজ করতে পারেন? তাও আবার নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা দেবেন তারা, তাদের একজন, কিংবা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চান যারা, তাদের একজন, এবং তাদের শীর্ষ নেতৃত্বের একজন। দৌলতপুরের এই ভয়ঙ্কর ব্যাপার নিয়ে, ভয়ঙ্কর অভিযোগ নিয়ে ডিবিসি নিউজ একটা ভিডিও প্রতিবেদন করেছে। সেখানে উঠে এসেছে এই চাঞ্চল্যকর খবর। সেই নিউজের একটা স্ক্রিনশট দেখে নিন। সেখানে মানে এলাকাবাসী অভিযোগ করছেন, সেখানে বলা হচ্ছে টিআর কাবিটা প্রকল্প বরাদ্দে এনসিপির নুসরাত তাবাসসুমের এলাকা প্রীতি, এবং বলা হচ্ছে যে 12টা প্রজেক্ট পেয়েছেন। এই 12টা প্রজেক্টের 11টাই তার নিজের গ্রামকে দিয়েছেন, নিজের গ্রাম, এবং যার মধ্যে তার নিজের বাবার স্কুল, যে স্কুলের প্রধান শিক্ষক তার বাবা। টাকা 12 লাখ টাকা এবং 12 টন গম পেয়েছেন, মানে গম না, খাদ্যশস্য পেয়েছেন। আমি জানি না গম কিনা চাল, যাই হোক যেটাই হোক, 12 টন পেয়েছেন। এই 12 টন যে খাদ্যশস্য পেয়েছেন সেই 12 টনের পুরোটাই তার বাবার স্কুলকে দিয়ে দিয়েছেন, একটা স্কুলকেই দিয়েছেন, এবং বাকি 11টা প্রজেক্টের 10টাই তিনি তার গ্রামকে দিয়েছেন। তার গ্রাম
মানে ইউনিয়ন না কিন্তু তার গ্রাম, 12টা টোটাল 12টা প্রজেক্টের মধ্যে নিজের গ্রাম এবং স্কুল মিলিয়ে 11টাই তার নিজের গ্রামকে দিয়েছেন, বাবার স্কুলকে দিয়েছেন। এখন একজন এমপি ইচ্ছা করলে, মানে একজন এমপি তিনি কি তার বাবার এমপি, তার মায়ের এমপি, কিংবা তার গ্রামে, যে গ্রামে তার বাড়ি, তার বাবার আধিপত্য বিস্তার করার জায়গা যেখানে, সেটাই কি তার মানে সংসদ এলাকা? নুসরত তাবাসসুমের এই ব্যাপারটা ভয়ঙ্কর অভিযোগ হিসেবে উঠে এসেছে এলাকা থেকে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তার জন্য গ্রহণযোগ্য না যিনি কিনা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চান। এবং কোটা আন্দোলনটা শুরু করা তারা তো কোটা আন্দোলন শুরু করেছিলেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান দিয়ে। তো বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান দেওয়ার পরে তাদের চরিত্র যখন আমরা 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরেই উন্মোচিত হতে দেখেছি, যে প্রথম বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আক্রমণ করেছে তারা, ভাস্কর্যের মাথায় উঠে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিয়েছে। সুতরাং ওই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানটার যে ভণ্ডামি ছিল সেটা প্রমাণিত হলো, এবং ওই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া এটাও যে ভণ্ডামি ছিল সেটাও তারা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রতিনিয়ত প্রমাণ করছেন। এখন একজন সংরক্ষিত মহিলা আসনের এমপি, 50 জন এমপি, 300টা আসন, 6টা আসন তার ভাগে পড়ার কথা, 6টা আসন তো দূরের কথা, নিজের আসনের নিজের গ্রামকে বেছে নিচ্ছেন তার বরাদ্দের সব কিছু দেওয়ার জন্য। এই যে বৈষম্য গড়ছেন তিনি, এই যে বৈষম্যের বাংলাদেশ তিনি নিজে হাতে গড়ে তুলছেন, এটাকে কি আপনি মানে বিপ্লবীর চেহারা বলতে পারেন নাকি ভণ্ডামির চেহারা বলতে পারেন? পুরোটাই ছেড়ে দিলাম আপনার ওপরে। এভাবেই কি আমরা মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপভোগ করব এবং এটাকেই কি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলবো কিংবা বৈষম্যহীন বাংলাদেশ বলবো? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।